রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। তাসের ঘরের মতো গুড়িয়ে গেল শেখ হাসিনার শেষ দুর্গ। বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী রাজনৈতিক ভূমিকম্প। ভারতে বসে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে থাকা তার অন্ধ অনুগত শেষ মিত্রটিকেও এভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হবে। শুক্রবার আচমকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ইস্তফায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সরকারি নথিতে বলা হচ্ছে তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামক জটিল স্নায়বিক রোগে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন। কিন্তু ক্ষমতার করিডরের খবর যারা রাখেন তারা জানেন এই অসুস্থতার গল্প ডাহা মিথ্যা। এটি নিখত রাজনৈতিক আবরণ মাত্র। আসল সত্য হলো পর্দার আড়ালে চলা ভয়ঙ্কর বল প্রয়োগ আর আল্টিমেটামের মুখেই মাথা নত করেছেন চুপ্পু। জুলাই আগস্টের পর ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী দিনের পর দিন পদত্যাগের দাবি তুললেও প্রশাসন কানে তোলেনি। তাহলে হঠাৎ রাতের অন্ধকারে কি মহাভারত অশুদ্ধ হলো যে সরকার নিজ থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলো? এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালা বদলের এক রোমহর্ষক মাস্টার প্ল্যান। রয়টার্স ও একাধিক গোপন সূত্রের তথ্য মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা মাথায় নিয়েই আগামী ডিসেম্বরে দেশে ফিরে এক অভাবনীয় রাজনৈতিক চাল চালার ছক করছিলেন শেখ হাসিনা। আত্মসমর্পণের নাটক সাজিয়ে রাজনীতিতে ফেরার এই ভয়ঙ্কর নীল নকশার খবর শীর্ষ মহলে পৌঁছাতেই শুরু হয় কাউন্টার অ্যাটাক। সরকার ও রাজনীতির প্রভাবশালী শক্তি বিএনপি জানে চুপ্পু পদে থাকা মানেই বঙ্গভবনে হাসিনার একজন সজাগ পাহারাদার বসে থাকা। সাংবিধানিক পেঁয়াজ কষে পরিস্থিতি উল্টে দেওয়ার আত্মঘাতী ঝুঁকি নিতে রাজি ছিল না প্রশাসন। তাই হাসিনা পা রাখার আগেই সব কাঁটা উপড়ে ফেলার মিশনে সোজা বার্তা পাঠানো হয় বঙ্গভবনে। চরমপত্র পেয়েই চুপ্পু বোঝেন পালানোর পথ নেই। অসুস্থতার মিথ্যা অজুহাতে নীরবে রাজকীয় চেয়ার ছাড়তে বাধ্য হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসা এই ব্যক্তি। এর মাধ্যমে হাসিনার প্রাতিষ্ঠানিক সহায়তায় শেষ খুঁটিটিও সমূলে উৎপাটন করে প্রশাসনকে পুরোপুরি হাসিনা মুক্ত করা হলো। চুপ্পুর এই অভাবনীয় পতনের পর রাষ্ট্রের অভিভাবক শূন্য হতেই দৃশ্যপটে আসে আরেক চরম নাটকীয়তা। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অবর্তমানে জাতীয় সংসদের স্পিকারই ধরবেন রাষ্ট্রের হাল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তখন চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন। ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও বঙ্গভবনের এই ভূমিকম্পের কারণে তাকে নির্ধারিত সময়ের দুদিন আগেই তড়িঘড়ি করে ঢাকায় উড়িয়ে আনা হয়। প্লেন থেকে নেমে সোজা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি। চুপ্পুর পদত্যাগপত্র গ্রহণের সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিন এক নিমিষেই পরিণত হন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিতে। নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত এখন তিনি ১৮ কোটি মানুষের রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি। স্পিকার থেকে সোজা সর্বোচ্চ অভিভাবক হয়ে যাওয়ার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই চেয়ারে বসার সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিনের হাতে ধরা দিয়েছে এমন ৫টি অসীম সাংবিধানিক ক্ষমতা যা তাকে রাতারাতি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। এর যে কোনো একটির প্রয়োগ দেশের চিত্র ১ সেকেন্ডে পাল্টে দিতে পারে। প্রথম মহাক্ষমতাটি হল দেশের সশস্ত্র বাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। সংবিধানের ৬১ অনুচ্ছেদ অনুযায়ী তিনি এখন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সুপ্রিম কমান্ডার। প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়া, জরুরি অবস্থা জারি বা সামরিক বাহিনীকে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়ার চূড়ান্ত বোতাম এখন তার আঙুলের ডগায়। তার স্বাক্ষর ছাড়া সামরিক শীর্ষ পর্যায়ে রদবদল বা কৌশলগত সিদ্ধান্ত এক কথায় অসম্ভব। জাতীয় সংকটে সামরিক বাহিনীকে দিক নির্দেশনার একমাত্র বৈধ ও চরম ক্ষমতা বলে বন্দুকের নলের চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে। দ্বিতীয় যে ক্ষমতাটি তাকে মহাশক্তি দিয়েছে সেটি হলো ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র অধিকার। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাউকে ফাঁসির রায় দিলেও রাষ্ট্রপতি চাইলে এক কলমের খোঁচায় দণ্ড সম্পূর্ণ মওকুফ করতে পারেন। যে কোনো সাজা স্থগিত, কমানো বা বাতিল করে আসামিকে মুক্ত করে দেওয়ার এই ভয়ঙ্কর ক্ষমতার কোনো জবাবদিহিতা নেই। এর বিরুদ্ধে আপিলের সামান্য আইনি সুযোগও নেই। দণ্ড মওকুফের ক্ষেত্রেই তিনি শেষ কথা। আক্ষরিক অর্থেই মানুষের জীবন মৃত্যুর ফয়সালা করতে পারে এই ক্ষমতা।
তৃতীয় মহা ক্ষমতা হল অধ্যাদেশ জারির মাধ্যমে দেশ চালানো। সংসদ অধিবেশনে না থাকলে চরম সংকটে রাষ্ট্রপতি সরাসরি অধ্যাদেশ জারি করতে পারেন। এটি সাধারণ কোনো কাগজ নয়, সংসদের পাশ করা আইনের মতোই সমান শক্তিশালী ও তৎক্ষণাৎ কার্যকর। রাজনৈতিক অস্থিতিশীলতা বা ক্রান্তি লগ্নে কারো তোয়াক্কা না করে জরুরি আইন জারির এই জাদুকরী ক্ষমতা এখন স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া হাফিজ উদ্দিনের পকেটে। পরিস্থিতি নিজের শক্ত মুঠোয় নিতে এই অধ্যাদেশ জারির ক্ষমতা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে। চতুর্থ ক্ষমতাটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় চাবিকাঠি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী এবং তার পরামর্শে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দেওয়ার পবিত্র সাংবিধানিক দায়িত্ব তার কাঁধেই। বর্তমানে বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চললেও সাংবিধানিক বাধ্যবাধকতায় সব নিয়োগের চূড়ান্ত সিলমোহর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই মারতে হবে। সরকার গঠনের চূড়ান্ত চাবি হাতে থাকায় তিনি এখন রাজনীতির মূল নিয়ন্ত্রক। কে মন্ত্রী হবেন বা হবেন না তার আইনি বৈধতা আসবে তারই টেবিল থেকে। পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর সাংবিধানিক ক্ষমতাটি হল রাষ্ট্রের সমস্ত শীর্ষ পদে নিয়োগ এবং খোদ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা। দেশের পুরো প্রশাসন যন্ত্র যে গুটি কয়েক মানুষের ইশারায় ঘোরে, সেই মানুষগুলোকে নিয়োগ দেন এই রাষ্ট্রপতি। দেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য সব বিচারপতি, নির্বাচন কমিশনের সর্বময় কর্তা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার, সরকারি কর্ম কমিশন বা পিএসসি চেয়ারম্যান এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই প্রতিটি ক্ষমতা চেয়ারে বসার জন্য রাষ্ট্রপতির চূড়ান্ত স্বাক্ষর লাগবেই। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রদূতদের নিয়োগও তার হাত দিয়েই হয়। আর সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে পুরো জাতীয় সংসদ ভেঙে চুরমার করে দেওয়ার একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতাও এই রাষ্ট্রপতির হাতেই সযত্নে সংরক্ষিত আছে। এই ক্ষমতাগুলোর ভার এতটাই বিশাল যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চাইলে একাই পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের আঙুলের ইশারায় নাচাতে পারেন। সংবিধান তাকে যে ঢাল দিয়েছে তা ভেদ করার ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রের আর কোনো প্রতিষ্ঠানের নেই। এই বিপুল এবং অসীম ক্ষমতার অধিকারী হলেও একটি বিষয় দিবালকের মতো স্পষ্ট যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের এই রাজত্ব সম্পূর্ণ অস্থায়ী। সংবিধানের 123 অনুচ্ছেদ খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মাথায় জাতীয় সংসদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন একজন স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। এই 90 দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে চায়ের কাপে একটাই ঝড়, কে হতে যাচ্ছেন বঙ্গভবনের পরবর্তী স্থায়ী বাসিন্দা। যেহেতু বর্তমান রাষ্ট্র কাঠামো এবং রাজনৈতিক ময়দানে বিএনপির প্রভাব সবচেয়ে বেশি এবং তাদের কথার ওজন সবচেয়ে ভারী, তাই রাজনৈতিক বিশ্লেষকদের বাজি বিএনপির মনোনীত কোনো হেভিওয়েট প্রবীণ নেতাই হয়তো বঙ্গভবনের পরবর্তী স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন। পর্দার আড়ালে ক্ষমতার গোপন রুদ্ধদ্বার কক্ষে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা ডক্টর মঈন খানের মতো জ্যেষ্ঠ নেতাদের নাম নিয়ে চলছে তুমুল দর কষাকষি। শেখ হাসিনার শেষ দুর্গ পতনের পর রাষ্ট্রযন্ত্রের চাকা সম্পূর্ণ নতুন একদিকে ঘুরতে শুরু করেছে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার যে গুঞ্জন ভাসছে তা কি সত্যি বাস্তবায়িত হবে, নাকি চুপ্পুর বিদায়ে সেই আশায় চিরতরে জল ঢেলে দেয়া হলো? বাংলাদেশের রাজনীতির এমন সব লোমহর্ষক অজানা তথ্য, গভীর বিশ্লেষণ এবং চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করতে হবে গল্প নিউজ। রাজনীতি আর ক্ষমতার লড়াইয়ের প্রতিটি গোপন খবর জানতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন রাষ্ট্রপতির পদে কে আসতে পারেন সেই বিষয়ে নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।